আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এ পর্বে কথা বলবো সিলেট বোর্ড ২০২৪ এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা আমাদের উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি এবং উদ্দীপক থেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, তো দেখো এখানে কি বলতেছে। এখানে ফার্স্টে বলতেছে যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু এক্স একটা যৌগ প্লাস পানি। তো ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক আর HCl হচ্ছে একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ পানি উৎপন্ন করে, যেটা আমরা সবাই জানি। সো এক্স কে হবে বলতো? এক্স হবে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, এক্স একটা যৌগ। আচ্ছা, ২ নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছে দেখো। ২ নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে বলছে ইথিনকে যদি তুমি ১০০০ বায়ুমণ্ডল চাপ ২০০°C তাপমাত্রা ও সামান্য অক্সিজেনের প্রভাবে বিক্রিয়া করো, তখন সেখান থেকে ওয়াই উৎপন্ন হবে। ওয়াই হবে পলিথিন। ইথিন থেকে পলিথিন উৎপন্ন হয়। আর জেড দেখো এখানে আছে প্রোপিন, ৩ কার্বন বিশিষ্ট অ্যালকিন। প্রোপিন থেকে আমরা পাবো জেড, তাহলে জেড হবে পলিপ্রোপিন। জেড হবে পলিপ্রোপিন। আচ্ছা, এবারে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা এখন করার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের উদ্দীপকের মূল থিমটা আমরা বুঝেছি। এবারে চলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নে চলে যাই। আমাদের জন্য ফার্স্ট প্রশ্ন, ব্যাপন কাকে বলে? সো আমরা জানি কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে। অর্থাৎ কোনো স্বতঃস্ফূর্ত কোনো মাধ্যম, মানে কোনো বল প্রয়োগ করা ছাড়া কোনো একটা পদার্থের যে স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আমরা এটাকে, ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলতে পারি। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলতেছে যে মোমের গলন। দেখো মোমের কিন্তু দুইটা জিনিস হয়, একটা হচ্ছে জ্বলন আর একটা হচ্ছে গলন। সো মোমের গলন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। তো খেয়াল করো, আমরা যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। আচ্ছা, ধরো এটা একটা মোমবাতি, যদিও শিখে রাখতে ভালো হয় নাই। এটা একটা মোমবাতি। আমি আবার একটু আঁকি। এটা একটা মোমবাতি দেখো। এখন বলছে কি, এখানে কিন্তু প্রশ্নে মেনশন করে দিয়েছে মোমবাতির গলন, অর্থাৎ মোমবাতি যখন গলে যাবে তখন আসলে কি অবস্থা হবে। সো খেয়াল করো, এই যে তাপের প্রভাবে কিছু মোম কিন্তু এখান থেকে গলে নিচের দিকে পড়বে, তাই না? নিচের দিকে পড়বে। নিচের দিকে পড়ে তারা আবার কি শক্ত হয়ে যাবে না, কঠিন হয়ে যাবে না? তাহলে আমরা গলনের বেলায় এইটাই বুঝি, মোমবাতির গলনের বেলায় এইটাই বুঝি যে কঠিন মোম, খেয়াল করো, কঠিন মোম তাপে কিসে পরিণত হচ্ছে? তরলে পরিণত হচ্ছে। এই যে এখানে যে কঠিন মোম সেটা তাপে তরলে পরিণত হচ্ছে। আবার এই তরল মোমটাই যখন গলে যখন নিচে পড়ে, যখন গলে যখন জিনিসটা নিচে পড়ে, তখন তরল মোম কিসে পরিণত হয়? আবার পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয়। তো দেখো তো এখানে একটা সার্কেল হচ্ছে, যে কঠিন থেকে তরলে যাচ্ছ, তরল থেকে আবার পুনরায় যখন মানে নিচে এসে যখন যেখানে তাপ থাকে না, মাঝ বা মধ্যবর্তী অংশে যেখানে তাপ থাকে না, সেখানে এসে কিন্তু সেটা আবার পুনরায় তরলেই পরিণত, মানে কঠিন থেকে তরল, তরলকে আবার এই যে যখন যেখানে তাপ থাকে না, এই তরলটা যখন নিচে চলে আসবে তখন তো সেখানে তাপ নাই, সেই তরলটা আবার পুনরায় কঠিন অবস্থায় পরিণত হবে। তাহলে এই যে মোমবাতি কঠিন থেকে তরল হচ্ছে, আবার তরলটা নিচে এসে ঠান্ডা হয়ে পুনরায় কঠিন হচ্ছে, এইটাকে আমরা কি বলবো, পরিবর্তন বলবো? এইটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আচ্ছা, এখন কোশ্চেন হলো কেন এইটাকে আমরা ভৌত পরিবর্তন বলতেছি? একটাই কারণ, কারণ আমরা জানি যে ভৌত পরিবর্তনে পদার্থের আগের, মানে পদার্থকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। ভৌত পরিবর্তনে পদার্থকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়, তাই আমরা এই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলতে পারবো। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো ক্ষয়ের জন্য। এবারে যাব আমি আমাদের নেক্সট প্রশ্ন, গয়ের প্রশ্ন। সো গয়ের প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের এক্স যৌগযুক্ত পানিতে সাবানের অপচয় ব্যাখ্যা করো। এখানে কিন্তু আগেই মেনশন করেছে যে এক্স যৌগযুক্ত পানিতে সাবানের অপচয় ব্যাখ্যা করো। সো আসো আমরা এখন এটার অ্যান্সার করব। তাহলে দেখো আমরা এবার এই প্রশ্নের অ্যান্সার খুঁজবো। এক্স যৌগযুক্ত পানিতে সাবানের অপচয় কিভাবে হয়, কেন হয়, আমরা সেগুলোকে জানার চেষ্টা করব। তো ফার্স্টে আসলে আমরা বিক্রিয়া নিয়ে একটু কাজ করি। আমরা যেটা বলতেছিলাম, দেখো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম কি হবে? ক্যালসিয়াম হবে 2+, আর অক্সিজেন কি হবে? অক্সিজেন হবে 2-। HCl এর হাইড্রোজেন কি হবে? প্লাস। ক্লোরিন কি হবে? মাইনাস। ওকে, দেন দেন আমরা কি করতে পারি দেখো, এই ক্যালসিয়াম পজিটিভ যাবে এই নেগেটিভের কাছে, অর্থাৎ ক্যালসিয়াম পজিটিভ যুক্ত হবে এই নেগেটিভের কাছে, উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আর এই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে কি? H2O বা পানি। যেহেতু আমার দুইটা ক্লোরিন এইখানে, তো অবশ্যই ব্যালেন্স করতে হলে HCl এর সামনে একটা 2 বসাতে হচ্ছে, এবং এই 2 যখনই বসাবো তখন তো হাইড্রোজেনের একটা না, হাইড্রোজেনের দুইটা হয়ে যাবে, এবং এখানে পানিতেও হাইড্রোজেন দুইটাই লাগবে। তো আমি বিক্রিয়াটা এখন বুঝতে পেরেছি।
এবার আমার মূল ফোকাস হচ্ছে এই যে এক্স যৌগ বিশিষ্ট পানি। এক্স কে বলতো? এক্স ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড কি সৃষ্টি করতে পারে? পানিতে ক্ষরতার সৃষ্টি করতে পারে। যেই পানিতে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, আমরা ওই পানিকে ক্ষর পানি বলি। এবং ক্ষর পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে না কেন, এইটাই মূলত আমাকে এখন এইখানে ব্যাখ্যা করতে হবে। সো দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আমরা জাস্ট বিক্রিয়ার পোর্শনটাকে আমরা একটু ফোকাস করব, বিক্রিয়ার পোর্শনটাতে। ওকে ফাইন। তো চলো, এটা হচ্ছে আমাদের সাবান, খেয়াল করো, RCOO সোডিয়াম স্টিয়ারেট সাবান। আর বলতে বোঝানো হচ্ছে 17 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, 17 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। আচ্ছা সাবান, এবং এখানে আরো কি উৎপন্ন হচ্ছে? এখানে আরো উৎপন্ন হচ্ছে পানি, H2O পানি। এবারে আমরা যেই কাজটা করব, এই সাবানকে আমরা দুইটা অংশে ভাগ করব। দেখো তাহলে সাবানের এই যে RCOO স্টিয়ারেট আয়ন এবং সোডিয়াম আয়ন দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। তো এই দুইটা অংশের মধ্যে বিক্রিয়াটা যদি তুমি ফুল করতে চাও, তুমি ফার্স্টে ধরো এটার সাথে এটাকে বিভক্ত করলাম। এবারে আসো, এই যে RCOO যে আয়নটা রয়েছে, সেই আয়নটার সাথে আমার কি করবে? ক্ষর পানিতে যেই ধাতু সমূহ থাকে বা যে ধাতব আয়ন থাকে, ধাতু তো হবে না, যে ধাতব আয়নরা থাকতেছে তারা কিন্তু এখানে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? এই যে সাবানের ঋণাত্মক অংশের সাথে। তো এখানে ম্যাগনেসিয়াম আসতে পারে, এখানে ক্যালসিয়াম আসতে পারে, এখানে আয়রন আসতে পারে। সো এরা মানে আমার খোয়ার পানিতে যে ধাতব আয়নগুলো থাকবে, সেই ধাতব আয়নগুলো সাবানের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করবে। এবার এই যে স্টিয়ারেট আয়ন, এই স্টিয়ারেট আয়নের যোজনী 1 যোজনী। আর আমার এখানে যে তোমরা ধাতব আয়নগুলো দেখতে পাচ্ছ, এদের সবার যোজনী 2। ম্যাগনেসিয়াম বলো, ক্যালসিয়াম বলো, ফেরাস বলো, সবার 2 যোজনী। তো আমরা জানি যে যখন কোনো পরমাণু বা যখন কোনো যৌগমূলক কোনো বন্ধন গঠন করে, তখন তারা তাদের যোজনীর পরিবর্তন ঘটায়, মানে যোজনী এক্সচেঞ্জ করে আর কি। পরিবর্তন বলতে এক্সচেঞ্জ করে আর কি। তো দেখো এই স্টিয়ারেট আয়নের পাশে আমরা একটা 2 দিলাম, আর ম্যাগনেসিয়ামের পাশে আমরা কিছু দিলাম না। এই 2 মানে কি? এই 2 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম তার যোজনী কে শেয়ার করতেছে কে? স্টিয়ারেট আয়ন। আর স্টিয়ারেট আয়নের 1 যোজনী শেয়ার করতেছে কে? ম্যাগনেসিয়াম। তাহলে এই এখানে আমরা যে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট এখানে তৈরি করতে পারলাম। এটাকে বলা হচ্ছে অদ্রবণীয় গাদ। তো এটাকে অ্যাসিটেটও বলা যায়, স্টিয়ারেটও বলা যায়। সো তো এই যে ম্যাগনেসিয়াম অ্যাসিটেট বলো বা স্টিয়ারেট বলো, এরা কি করতেছে? সাবানকে ফেনা তৈরিতে বাধা প্রদান করতেছে। তার মানে সাবানের ঋণাত্মক অংশ কিন্তু এর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। তো বিক্রিয়ায় অংশগ্রহণ করলে তখন ওই সাবানটা শুধুমাত্র ক্ষয় হবে, কোনো ফেনা উৎপন্ন করতে পারবে না। এই জন্য দেখো লেখা হয়েছে অদ্রবণীয় গাদ, মানে এটা পানির সাথে সহজে দ্রবীভূত হয় না। তো পানির সাথে যদি দ্রবীভূত না হয়, তখন তো ফেনা উৎপন্ন হবে না। ঠিক আছে, তো আমরা এটুকু বুঝছি। এবারে আসো, তোমাদের অনেকের কনফিউশন একটু আছে, সেই কনফিউশনটা আমরা দূর করে দেই। যে আমরা তো এখানে নিয়ে নিলাম, এবারে সোডিয়ামটা কোথায় যাবে? সোডিয়ামটা কোথায় যাবে? দেখো এই যে আমাদের খর পানির যে উপাদান, ধরো আমাদের এখানে যার কথাই বলছে, আমাদের মূল কোশ্চেন ছিল কিন্তু ক্যালসিয়ামকে নিয়ে। ঠিক আছে, আমাদের মূল কোশ্চেনটা ছিল ক্যালসিয়ামকে নিয়ে। তো তোমরা চাইলে এখানে ম্যাগনেসিয়ামের জায়গায় তোমরা চাইলে ক্যালসিয়ামও দিতে পারো, এরকম CaO লিখতে পারো, যে RCOO2Ca। তখন এটা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট না হয়, তখন সেটাকে বলা যাবে কি? ক্যালসিয়াম স্টিয়ারেট। তখন সেটাকে আমরা বলতে পারবো ক্যালসিয়াম স্টিয়ারেট, যে কোনো একটা দিলেই হবে আর কি। বাট উদ্দীপকের স্বার্থে চিন্তা করলে আমরা এখানে তাহলে ক্যালসিয়াম নিয়ে কাজ করতে পারি। ওকে, নেক্সট যেই কনফিউশনটা সবার মনে তৈরি হয়, যেখানে সোডিয়ামটা কোথায় গেল আর এরা কিভাবে আসলো। তো ফলো করো, আমি তাহলে বিক্রিয়াটিকে একদম আমার প্রশ্নের মতো করে তোমাদের সামনে তৈরি করছি, যে প্রশ্ন জাস্ট যেভাবে আছে সেভাবে আমরা নিব। তাহলে সাবান কি দেখো, সাবান হচ্ছে এইভাবে C17 H35 COO Na। আমার উদ্দীপকে কি ছিল? উদ্দীপকে ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম ছিল। আচ্ছা, এবার আমরা পজিটিভ নেগেটিভ ভাগ করব। এইটুকু কি আমার ঋণাত্মক, আর এখানে এইটুকু কি আমার ধনাত্মক। এখানের ক্যালসিয়াম কি আমার ধনাত্মক, ক্লোরিন কি আমার ঋণাত্মক। সো এরকমভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। তাহলে এবার এই ঋণাত্মককে পাঠাও কার কাছে? এই ক্যালসিয়ামের কাছে, কেন ঋণাত্মক আর ধনাত্মক পরস্পর মিলে যাবে। আর এই সোডিয়ামকে পাঠাও কার কাছে? এই ক্লোরিনের কাছে। ঠিক আছে, তো তখন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে এইটা উৎপন্ন হবে C17H35 COO ব্র্যাকেট দিয়ে 2। কেন 2 দিব? কারণ আমার ক্যালসিয়ামের যোজনী 2, তো ক্যালসিয়ামের যোজনী 2 সে শেয়ার করবে। আর এই পাশে হচ্ছে ক্যালসিয়াম প্লাস সোডিয়াম আর ক্লোরিন মিলে
উৎপন্ন হলো কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড। এবারে এই যে স্টিয়ারেট আয়ন যেহেতু আমি দুইটা ব্যবহার করতেছি তাহলে এখানেও একটা 2 দিতে হবে। তো এক্সামে তোমরা চাইলে এই প্রশ্ন যদি প্রশ্নটা এরকম ক্যালসিয়াম দিয়ে যেহেতু করেছে এক্সামে আসলে তোমরা একদম হুবহু এই কথাটাই বলবা যে ক্যালসিয়াম স্টিয়ারেট অদ্রবণীয় গাদ তৈরি করতেছে, এই অদ্রবণীয় গাদ সাবানকে ফেনা তৈরিতে বাধা প্রদান করতেছে। আরও একটা কথা, যেহেতু অদ্রবণীয় বলতেছি তার মানে সে সহজে পানির সাথে মিশ্রিত হয় না। এখন কোনো বস্তু যদি পানির সাথে নাই মিশে, পানিতে সে যদি দ্রবীতই না হয় তো সে তো আর সহজে ফেনা উৎপন্ন করতে পারবে না। তো আমাদের ব্যাখ্যার মধ্যে এই টাইপের জিনিসপত্র বেশি নিয়ে আসতে হবে। সো আশা করতেছি তোমরা এই পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, এবারে চলো আমরা যাব আমাদের ঘয়ের প্রশ্নে। দেখি তাহলে ঘয়ের প্রশ্নে কি বলেছে আমাদেরকে। আচ্ছা দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে। ঘয়ের প্রশ্নে বলেছে দেখো যে উদ্দীপকের YZ জাতীয় পদার্থ, ওয়াই কে বলতো, ওয়াই হচ্ছে পলিথিন, পলিথিন, আর জেড কে, জেড হচ্ছে পলিপ্রোপিন। তো দুইটা যৌগ, একটা হচ্ছে পলিথিন আর একটা হচ্ছে পলিপ্রোপিন। এখন এই দুইটা কি জাতীয় যৌগ বলতো, এই দুইটাই হচ্ছে আমাদের 11 অধ্যায় পলিমার জাতীয় যৌগ। প্লাস্টিক বা পলিমার দুইটাই হবে, তবে আমরা এখানে ফোকাস করব প্লাস্টিক, কারণ দুইটাই কিন্তু প্লাস্টিক জাতীয় দ্রব্য, এটা তৈরি হয় পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। এখন আসো বলতেছে যে ওয়াই ও জেড জাতীয় পদার্থ ব্যবহার সুবিধাজনক, খেয়াল করো, সুবিধাজনক হলেও তা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ বিশ্লেষণ করো। মানে এটা দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়াই আর জেড, এটা আমাদের ব্যবহারের জন্য খুবই সুবিধাজনক, হ্যাঁ, বাট এটা পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। দুইটা সাইড, এর বোথ ক্যারেক্টার এখানে আমাকে আলোচনা করতে হবে। তো তাহলে আমরা এখন যাব এটা নেক্সট কোশ্চেন, ঘ নাম্বার প্রশ্নের উত্তরটাতে। ওকে ফাইন, তো দেখো তোমরা। আচ্ছা, তো এখানে ফার্স্টে তোমাকে বিক্রিয়াগুলো একটু দেখালো। এই যে আমরা যেটাকে হাইলাইট করেছিলাম যে পলিপ্রোপিন হবে, এই যে জেড যৌগটা আমাদের পলিপ্রোপিন যৌগ হবে। আর উপরে কি আছে, উপরে আছে ওয়াই, ওয়াই যৌগ হবে আমাদের পলিথিন। ইথিন থেকে আমরা কি পাবো, ইথিন থেকে আমরা পাবো পলিথিন। আচ্ছা গেল এইটুকু, একটা হচ্ছে পলিপ্রোপিন আর একটা হচ্ছে পলিথিন। আমার এখন নেক্সট কাজ হলো এই টাইপের যে যৌগগুলো আছে এই যৌগগুলো নিয়ে এখন দুইটা সাইড ব্যাখ্যা করা। একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। খারাপ দিক বলতে পরিবেশের কথা চিন্তা করলে সেটা অবশ্যই আমাদের জন্য হুমকি স্বরূপ, আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা ওকে, এবারে আসো এখানে এখানে আমাদের কয়েকটা পজিটিভ দিককে মেনশন করা হয়েছে, আমরা সেই পজিটিভ দিকগুলোকে একটু ফোকাস করব। নাম্বার 1, আমরা নানাবিধ কাজে পলিথিন ব্যবহার করি। আচ্ছা, বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরিতে যেরকম ঔষধপত্রাদির প্যাকেট, গৃহস্থলীর কাজে ব্যবহৃত মগ, ঠিক আছে, আমরা ব্যবহারগুলো দেখতেছি আর কি, মগ, তারপরে হচ্ছে বালতি, তারপরে টেবিল ইত্যাদি তৈরিতে, বৈদ্যুতিক তার, ঠিক আছে, ইনসুলেটর, বিভিন্ন কাজে বোতল তৈরিতে পলিথিন ব্যবহার করা হয়। তাহলে পলিথিনের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যবহার আমরা এখানে মেনশন করলাম যে আমরা প্লাস্টিক জাতীয় অনেক কিছু আমরা ব্যবহার করি, বালতি মগ থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে চেয়ার টেবিল থেকে অনেক কিছুই আমরা প্লাস্টিকের ব্যবহার করি। আচ্ছা গেলে ওইটা। এবার দেখো, আচ্ছা পলিথিন ব্যবহার করা হয়, পলিথিনের, আচ্ছা নেক্সটে হয়তো বা অসুবিধা বলছে, আমি সবগুলো সুবিধাকে একসাথে একটু বলে দিই, সবগুলো সুবিধাকে আমি একত্রিত মেনশন করে দেবো। সো প্রথম পয়েন্টটা তোমরা বুঝছো যে এখানে কি বলা হয়েছে। আচ্ছা তো দেখি সেকেন্ড পয়েন্টে কি বলা যায়। আচ্ছা সেকেন্ড পয়েন্ট কি দেখো, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট পেয়ে গিয়েছি যে অনেকগুলো কাজে ব্যবহার করি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে পলিথিন সস্তা, প্লাস্টিক জাতীয় জিনিসপত্র খুবই কম দামে ক্রয় করা যায়, এটা একটা ভালো দিক। তুমি একটা প্লাস্টিকের বালতি কিনো আর একটা স্টিলের বালতি কিনো, দাম কিন্তু সেম হবে না, ঠিক আছে। প্লাস্টিকের বালতি অবশ্যই ওর থেকে একটু কম দাম, দামের দিক থেকে এটা একটু চিপ রেটে আমরা ক্রয় করতে পারি। নাম্বার 2, নাম্বার 3, এটা খুব হালকা, ক্যারি করা সহজ, প্লাস্টিক খুব হালকা হয়, এটা সহজেই জাগানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। এই জাতীয় জিনিসপত্রের ক্ষেত্রে প্লাস্টিক সামগ্রীর কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা অংশ জুড়ে কিন্তু জড়িয়ে আছে। আমরা দেখো বাজার করতে গেলে কিন্তু আমরা পলিথিনের ব্যাগ ব্যবহার করি। সো সামান্য একটা ব্যাগে, হালকা একটা ব্যাগে তুমি কিন্তু 2, 3, 4, 5 কেজি ওজনের জিনিসপত্র নিয়ে আসতে পারো। বাজার থেকে কিন্তু আমাদেরকে সেইগুলোই দেওয়া হয়। কেন? কারণ হালকা জিনিস, অনেক ক্যারি, সে মানে অনেক কিছু সে একত্রে লোড নিয়ে ছিঁড়ে যায় না, এক কথায় বলতে গেলে এইটাই। তো এই যে সুবিধা আছে, এই সুবিধাগুলোর জন্য আমাদের দৈনন্দিন লাইফে এই প্লাস্টিকের ব্যবহারটা
অনেক বেশি করি আমরা। সো আমি 3টা সুবিধার কথা মেনশন করলাম। নাম্বার 1, এটা থেকে অনেক মানে দৈনন্দিন জীবনে অনেক কিছু তৈরি করা যায় যেগুলো আমরা খুব ব্যবহার করি। নাম্বার 2, এটা অন্যান্য যে স্টিল, অ্যালুমিনিয়াম সহ অন্যান্য যেগুলো আছে সেগুলো থেকে একটু সস্তা হয়। আর নাম্বার 3, এটা হালকা হয়, ফলে আমরা এক জায়গা থেকে সহজে আরেক জায়গায় মুভ করতে পারি, নিয়ে যেতে পারি, খুব বেশি একটা কষ্ট হয় না। একটা প্লাস্টিকের টেবিল আমি একাই জাগাতে পারবো, কিন্তু একটা স্টিল বা কাঠের টেবিল হয়তোবা আমার একার পক্ষে, যদি ছোট সাইজের হয় তখন পারবো, বাট বড় সাইজের হলে আমার একার পক্ষে সম্ভব নয়। তো এই জাতীয় ক্ষেত্রে এই কারণগুলোর জন্য প্লাস্টিক খুব মানে প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, এবারে আসো সব থেকে ক্ষতিকর দিক কি দেখো। পলিথিন ব্যাকটেরিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না, মাটি বা পানিতে ফেললে একই রকম থেকে যায়, আগুনে পোড়ালে বায়ুর মারাত্মক দূষণ ঘটে, এজন্য পরিবেশ বান্ধব নয়। সো এখানে কিন্তু 2টা পয়েন্ট খারাপ দিক, মানে প্লাস্টিক ব্যবহারের খারাপ দিকের ক্ষেত্রে 2টা পয়েন্ট তারা মেনশন করে দিয়েছে। নাম্বার 1, আমরা যখন কোনো কিছু মাটিতে বা পানিতে ফেলে দেই তখন সেটা কি হয়, ব্যাকটেরিয়া দ্বারা সেটা ডিজলভ হয়ে যায়, সেটা পচে যায় আর কি, ব্যাকটেরিয়া সেটাকে ভেঙে ফেলে, জারিত করে ফেলে, দেন সেটা পরিবেশের সাথে মিশে যায়। কখনো কখনো ক্ষেত্রে সেই জাতীয় বস্তুগুলো যদি অর্গানিক হয়, জৈব পদার্থ হয়, সেগুলো মাটিতে জৈব সার তৈরি করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া প্লাস্টিককে কখনো ভাঙতে পারে না। ঠিক আছে, সো এটা মানে বছরের পর বছর জাস্ট মাটির নিচে থেকে যায়, পচেও না, গলেও না, কিচ্ছু হয় না, ফলে এটা আসলে আমাদের পরিবেশে দূষণ ঘটায়, মাটির নিচে থেকে মাটির যেই দূষণ আছে সেই দূষণটাকে সে তৈরি করে। সেকেন্ড জিনিস, যদি তুমি এটাকে আগুনে পোড়াও সে অবশ্যই পুড়ে যাবে, গলে যাবে, আগুনের তাপে সে সহজে গলে যায়। তো এই আগুনে পোড়ালে এটা একটা ক্ষতিকর ধোঁয়া সেখান থেকে বের হয়, যেটা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সো 2টা পয়েন্ট কিন্তু তারা এখানে মেজরভাবে মেনশন করেছে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো তারপর কি বলছে, যে এখানে যে পয়েন্টটা তারা বলছে, প্লাস্টিক দ্রব্য সাথে বিক্রিয়া করে না, প্লাস্টিক কারোর সাথে বিক্রিয়া করে না, তাই মাটি ও পানিতে ফেললে একই রকম থেকে যায়, ফলে মাটি ও পানি দূষিত হয়, জীবাশ্ম জ্বালানি থেকে সংরক্ষণ, তাই সীমিত জীবাশ্ম জ্বালানি মজুদ হ্রাস পায়। আচ্ছা, তো এখানে আরেকটা পয়েন্ট তারা মেনশন করেছে। তো আমরা তো অলরেডি 2টা ক্ষতিকর দিক পেয়েছি। একটা হচ্ছে যে মাটিতে সে কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, ইভেন ব্যাকটেরিয়া তাদেরকে পচাতে পারতেছে না। নাম্বার 1, আগুনে পোড়ালে ক্ষতিকর ধোঁয়া তৈরি হয়। আর 3 নাম্বার যেই পয়েন্ট এখানে মেনশন করছে এখানে, যে দেখো এই জিনিসগুলো আমরা বানাচ্ছি কিসের মাধ্যমে, জৈব যৌগ থেকে আর কি, অর্থাৎ প্রোপিন, তারপরে ইথিন থেকে। তো এই যে জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, জীবাশ্ম থেকে যে বানাচ্ছি, তাই এতে সীমিত জীবাশ্ম জ্বালানির মজুদ হ্রাস পায়। এগুলা যে এই যে প্রোপিন বলো বা ইথিন বলো, এগুলো থেকে তুমি যখন এই পলিথিন জাতীয় দ্রব্যগুলো তৈরি করবা তখন এটা আসলে হ্রাস পাবে। কোনটা হ্রাস পাবে? ইথিন এবং প্রোপিন হ্রাস পাবে, কারণ তুমি তো সেগুলো থেকেই পলিথিন বলো বা পলিপ্রোপিন বলো সেটা তৈরি করবা। সো এটাও অন্যতম একটা মানে নেগেটিভ দিক, কেননা আমরা তো চাইলে ইথিন থেকে পলিথিন না বানিয়ে আরও অন্যান্য ভালো ভালো জিনিস বানাতে পারতাম, বাট আমি যেই ইথিনটা থেকে পলিথিন বানাবো সেটা যখন দূষিত হবে, তো তখন তো সেই ইথিনটা আমার ওয়ান কাইন্ড অফ একটা নেগেটিভ কাজে ব্যবহার করা হয়ে গেল, প্রোপিন থেকে একটা নেগেটিভ কাজে ব্যবহার করা হয়ে গেল। ঠিক আছে, সো এভাবে তোমরা 3টা স্ট্রং পয়েন্ট যেগুলো এটার পক্ষে, আর 3টা হচ্ছে খারাপ দিক, যে 3টা দিকে আমি মেনশন করলাম, এগুলো কিন্তু যথেষ্ট খারাপ। এবং এই যে ক্ষতিকর গ্যাস, এটা যখন আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তখন কিন্তু সেখান থেকে আসলে নানান রকম শ্বাস প্রশ্বাসজনিত রোগ এগুলোর সৃষ্টি হয়। শহরের এগুলো একটু বেশি দেখা যায়, গ্রামের বাতাস তো মোটামুটি গাছপালা বেশি থাকার কারণে সেখানের বাতাসটা একটু নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার থাকে, কিন্তু শহর অঞ্চলে কিন্তু এটা আসলে হয় না, গ্রাম অঞ্চলে যেটা হয়। যে তো এই কথাগুলো আসলে আমাদেরকে টু দ্য পয়েন্ট লিখলেই আমাদের আশা করতেছি ঘয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে। তো আমি এই প্রশ্নের বা এই সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ 4টা প্রশ্নই আমি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। তো তাইলে এই সৃজনশীল প্রশ্নটি আমি এখানেই শেষ করতেছি। নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।